পেজ এসইওটা হচ্ছে মূলত মেইন যে জিনিসগুলো সেটা হলো টাইটেল ট্যাগ অ্যাড করব আমরা, মেটা ডিসক্রিপশন অ্যাড করব, ইউআরএল স্ট্রাকচার অ্যাড করব, হেডিং এর মধ্যে কিওয়ার্ড অ্যাড করব, কিওয়ার্ডগুলো হেডিং, প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ, হ্যাঁ, অথবা ইমেজ অল্টার ট্যাগ, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে সাব হেডিং, এগুলোর মধ্যে আমরা কিওয়ার্ড অ্যাড করব। ইন্টারনাল লিঙ্কিংটা মনে হয় দেখাইছি। আমারই অন্য একটা ব্লগের লিঙ্ক আমি অ্যাড করব। ইমেজ অপটিমাইজেশন, অর্থাৎ ইমেজের সাইজ যদি ভারী হয় তাহলে ইমেজটাকে ছোট করব, আর ইমেজে অল্টার ট্যাগ দিব। কি দিব? হ্যাঁ, মোবাইল ফ্রেন্ডলিনেসটা কি? মোবাইল ফ্রেন্ডলিনেস হচ্ছে আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা, এইটা। ঠিক আছে, যাই হোক, ইমেজ অল্টার ট্যাগটা আগে দেখি আমরা। তো এই ওয়েবসাইটে কোনো ইমেজ আছে কি? আছে। এই ইমেজটার অল্টার টেক্সট দিচ্ছে হচ্ছে ফিচার্ড ইমেজ, কিন্তু অল্টার টেক্সট ওইটা হবে না। এই ইমেজটার অল্টার টেক্সট আসলে আমি টাইটেলটাই দিলাম অথবা কিওয়ার্ড দিলাম। ঠিক আছে, অল্টার ট্যাগে কি হবে? কিওয়ার্ড হবে। হ্যাঁ, আচ্ছা, অর্থাৎ এই যে এইটা দিব আমি, অর্থাৎ এই ইমেজটা এখন এই নেম অনুযায়ী র্যাঙ্ক হবে। গুগল কিন্তু ইমেজকেও র্যাঙ্ক করে। ঠিক আছে, যেমন এটা দিয়ে যদি সার্চ দাও তাহলে ইমেজ আসবে। কি আসবে? গুগল কি ইমেজকেও দেখাচ্ছে আর কি গুগলের সার্চ ইঞ্জিনে। ক্লিয়ার? তো ইমেজকেও গুগল কি করে? র্যাঙ্ক করে। এবং কোনোভাবে যদি এই ইমেজটা মিস হয়, একটা ওয়েবসাইটে যদি কোনোভাবে এই ইমেজটা মিস হয় তাহলে এই অল্টার টেক্সটটা শো করবে। তখন ইউজাররা বুঝবে এখানে একটা ইমেজ ছিল, এই ইমেজটা এই রিলেটেড ছিল। ঠিক আছে, আচ্ছা, তারপরের যে বিষয়টা সেটা হলো মোবাইল রেসপন্সিভনেস। তো আমরা একটা ওয়েব পেজে যাওয়ার পর যদি রাইট ক্লিক করি, সিম্পলি ইনস্পেক্ট করি, করার পরে আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে দেখব অনেকগুলো মোবাইল ডিভাইস এখানে শো করবে। যেমন আইফোন এসি, আইফোন এক্সআর, পিক্সেল 7, তারপরে হচ্ছে আইপ্যাড মিনি, আইপ্যাড এয়ার। হ্যাঁ, এগুলো সবই মোবাইল। আরও অনেক ধরনের মোবাইল আছে, তবে সাধারণত এগুলোর মধ্যেই কমন পড়ে আর কি। ঠিক আছে, যেমন আইফোন 12 প্রো, এটাতে যদি যাই তাহলে দেখতে হবে আমার এই পেজটা আইফোন 12 প্রোতে এইভাবে শো করবে, মোবাইলে এইভাবে শো করবে। এখন মোবাইলে অনেক সময় টেক্সট কেটে যায়, কি হয় দেখা যাচ্ছে ডানে বামে, হ্যাঁ, অনেক আঁকা বাঁকা হয়ে যায়। যে কিরকম হয় আমি দেখাই। এই যে এরকম যদি ইন্সপেক্ট করি, এই পেজটা আমি বানাচ্ছি, এই পেজটা কি করতেছি? বানাচ্ছি। হ্যাঁ, দেখো মোবাইলে সবকিছু ঠিক নাই, কিন্তু এখানে কেটে গেছে, এখানে কি কেটে গেছে। দেখো এই জায়গাতে ইমেজ, টেক্সটের উপরে ইমেজ চড়ছে, তাই না? ওভারল্যাপিং হচ্ছে। তাহলে এই জিনিসগুলো মোবাইলে হয় সাধারণত, ক্লিয়ারলি ভিউ হয় না। একটা সেকশন আর একটা সেকশনের উপরে চড়ে, অথবা ডানের দিকে কি কেটে যায়, অথবা বামের দিকে কি কেটে যায়। ঠিক আছে, তো মোবাইল রেসপন্সিভ মানে আমার মোবাইলে ওই ওয়েব পেজটা খুব সুন্দরভাবে যাতে শো করে। ঠিক আছে, এইটা ওয়ান পেজ এসইওর একটা পার্ট। এটা ওয়ান পেজ এসইওর একটা কি পার্ট। ঠিক আছে, তো আমি মোটামুটি আরো অনেক ধরনের ডিভাইসে চেক করব আমার পেজটা বেসিক্যালি। যেমন এখানে আমি আইফোন 12 প্রোতে দেখলাম ঠিক আছে, পিক্সেল 7-এ দেখলাম মোটামুটি ঠিক আছে। সব মোবাইল ডিভাইসে আমার পেজটা যাতে সুন্দরভাবে ভিউ হয়। মোবাইলে যদি ভিউ না হয় তাহলে তো ইউজাররা মোবাইল থেকে কি বের হয়ে যাবে, মোবাইলে র্যাঙ্ক হবে না তাহলে। ঠিক আছে, স্যামসাং গ্যালাক্সি 8, হ্যাঁ, এটা তো সুন্দরভাবে ভিউ হচ্ছে। মোটামুটি সব ধরনের মোবাইল ফোন আমার চেক দিতে হবে। এই এইটাতে আমার সমস্যা আছে। এটা হচ্ছে সারফেস প্রো 7, এই মডেলে আমার ওয়েব পেজটা কন্টেন্টগুলো অনেক ছোট দেখাচ্ছে। হ্যাঁ, দেখো আমার এটাও কিন্তু ফুললি রেসপন্সিভ না। কি দেখাচ্ছে? তো এগুলো মোটামুটি ঠিক করতে হবে। এগুলো ঠিক করার জন্য আমি এইচটিএমএল আর সিএসএস এর একটু বেসিক আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, জাস্ট বেসিক আইডিয়া। আচ্ছা, তারপরের পার্টটা কি? পেজ স্পিড। আচ্ছা, আমার পেজ স্পিড মোটামুটি কত আমি দেখে আসি না। গুগল পেজ স্পিড টেস্ট। আচ্ছা, এটা আমার লিঙ্ক, তাই না? তাহলে এই লিঙ্কটার পেজ স্পিড কত আমি দেখতে পারবো না?
যদি কম হয় তাহলে কিন্তু র্যাঙ্ক ভালো হবে না। পেজ স্পিড কত থাকা লাগবে? 90 এর উপরে, সেটা মোবাইল হোক আর কি ডেস্কটপ হোক। পেজ স্পিড দুই ধরনের, একটা মোবাইলের পেজ স্পিড আর একটা কি ডেস্কটপের পেজ স্পিড। আচ্ছা, এখন মোটামুটি নেট যদি স্লো হয় তাহলে কিন্তু পেজ স্পিড কম থাকে সাধারণত। হ্যাঁ, নেট ফাস্টের উপরেও অনেকটা ডিপেন্ডেন্ট। তো মোটামুটি দেখা যাচ্ছে 5 up to 10 Mbps যদি থাকে, মোটামুটি এভারেজটা শো করে। অনলি 56 মোবাইলে, ডেস্কটপে কত? 65। তাহলে আমার পেজ স্পিড ঠিক নাই, আমার পেজ স্পিড কি নাই, ঠিক নাই। তাহলে মোটামুটি আমার পেজ স্পিডটা ঠিক করতে হবে। ঠিক আছে, এটা আসলে শর্ট ক্লাসে হবে না, এটার জন্য মিনিমাম একটা থেকে দুইটা ক্লাস নিতে হবে, পেজ স্পিড কিভাবে ঠিক করতে হয়। হ্যাঁ, নেক্সট ক্লাসটাই নিতে পারি এই রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, তারপরে তাহলে আমরা পেজ স্পিডটা ঠিক করব। আমাদের 65 আর কত 56, হ্যাঁ, আমাদের মিনিমাম স্কোর হওয়া লাগবে কত? 90। মিনিমাম স্কোর কত হওয়া লাগবে? 90। আচ্ছা, তাহলে এটা ঠিক নাই, এটার কারণে কিন্তু র্যাঙ্ক খারাপ আসবে। তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে অল অন পেজ এসইও মেট্রিক্স, সেগুলো অবশ্য নাই ওখানে, যেমন স্কিমা মার্কআপ ওইটা নাই। স্কিমা মার্কআপটা নাই, স্কিমা মার্কআপটা নাই। স্কিমা মার্কআপটা কি? একটা জ্যাসন। স্কিমা মার্কআপটা কি? একটা জ্যাসন। হ্যাঁ, যেমন আমি একটা হোস্ট নিন, এইভাবে যদি সার্চ দেই, একটা কোম্পানিকে সার্চ করলাম, তো ওই কোম্পানিটাও এখানে শো করছে, আবার ওই কোম্পানির আরো কিছু ডেটা এখানে শো করছে, মানে পুরো লিস্টিংটা, টাইটেলটাও শো করছে, তারপরে কি মেটা ডেসক্রিপশনটাও শো করছে। তার পাশাপাশি আরো কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো এই যে মেনু। ঠিক আছে, মেনু প্লাস এগুলোর ডেসক্রিপশনও এখানে শো করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে সাইট লিঙ্ক। এটাকে কি বলা হচ্ছে? সাইট লিঙ্ক, বা এটা স্কিমা মার্কআপ দিয়েও করা যায়। স্কিমা মার্কআপ দিয়েও কি করা যায় সাধারণত। হ্যাঁ, তারপরে হচ্ছে স্কিমা মার্কআপে আমার ওয়েবসাইটে টাইপ দিতে হয়। আমি কি গুগলকে জানায় দিচ্ছি আমার ওয়েবসাইটের টাইটেল এটা, মেটা ডেসক্রিপশন এটা। এছাড়াও আমার একটা পেজের অনেক কিছু দেওয়া যায়, যেমন স্কিমা মার্কআপ টেস্ট বা স্ট্রাকচার ডাটা টেস্ট অনলাইন, সেটা দেখাচ্ছি। এটার একটা ক্লাস নিব, হ্যাঁ নাকি? আজকে মোটামুটি ওয়ান পেজ এসইওর বেসিকটা কমপ্লিট করে নেক্সট যেগুলো ওগুলো ক্লাস নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, স্ট্রাকচার স্কিমা মার্কআপ ভ্যালিডেটর, এটাতে যাব আমরা। হ্যাঁ, মানে কি ধরনের স্কিমা মার্কআপ এরা অ্যাড করছে সেটা আমি দেখাবো তোমাদেরকে, চেষ্টা করব। এটাতে কেন জানি ডিটেক্ট করতেছে না। আচ্ছা, আমি ম্যানুয়ালি চেক করার চেষ্টা করি। এখান থেকে তোমরা বুঝবা না, হ্যাঁ, আমি টুল দিয়েই দেখায় দিচ্ছি। যেমন হেলথ টিপস, একটা সাইটে আমি যাব, যাওয়ার পর ওইটার আমি স্কিমা মার্কআপের ডেটাটা দেখব, তাই না? তাহলে রান নিউ টেস্ট, এখানে আমি সাইটটা দিব, রান টেস্ট করব।
আচ্ছা, তাহলে এই যে দেখো আমার ওয়েবসাইটে আমি স্কিমা মার্কআপ অ্যাড করছি, আগের দুইটা মনে হয় অ্যাড করা নাই। হ্যাঁ, তাহলে একটা ওয়েবসাইটের টাইপ কোনটা? এটা। একটা ওয়েবসাইটের ইউআরএল কোনটা? এটা। নেম কোনটা? নেম হচ্ছে এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল ইউআরএলটা এখানে আমার দেওয়া আছে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে থাম্বনেইল ইউআরএল। তারপরে ডেসক্রিপশন হচ্ছে এটা। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। টাইপ হচ্ছে এটা একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইটে কিন্তু টাইপ থাকে, ওয়েবসাইট থাকে, ফোরাম থাকে, অ্যাপ্লিকেশন থাকে, সফটওয়্যার থাকে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে আহ, আহ, এখানে টার্গেটটা দেওয়া নাই। ভ্যালিডেট রিকোয়ার্ড, এটা স্কিমা মার্কআপ ট্রু করা আছে। কন্টেন্ট ইউআরএল, এই যে এটা। মোটামুটি আরো বেশ কিছু ডেটা গুগলকে প্রোভাইড করা যায়। যেমন আমরা সিম্পলি মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন দিয়ে গুগলকে জানাচ্ছি এই ওয়েবসাইটের টাইটেল এটা, এই ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন এইটা। কিন্তু এইটা ছাড়াও স্কিমা মার্কআপ হচ্ছে অ্যাজ সেম প্রসেস, কিন্তু আমরা গুগলকে জানাচ্ছি আমার ওয়েবসাইটের টাইপ এটা। আসসালামু আলাইকুম, বসেন। ইমেজ এইটা, তারপরে হচ্ছে কি থাম্বনেইল এইটা। হ্যাঁ, তারপরে আমার ওয়েবসাইটের হচ্ছে কি আরো যে ক্যাটাগরি, যে সোশ্যাল মিডিয়া পেজ কোনটা, ফেভিকন কোনটা। হ্যাঁ, আমি মোটামুটি গুগলকে আরো অনেক ডেটা আমি প্রোভাইড করতে পারবো। গুগল যাতে ওই ডেটাগুলো দেখে আমাকে প্রপারলি র্যাঙ্ক দিতে পারে। জাস্ট গুগলকে জানানো, গুগলকে কি জানানো। হ্যাঁ, স্কিমা মার্কআপ অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক কি ইম্পর্টেন্ট। যাই হোক, আমি বেশ কিছু সাইটে দেখলাম, পাইলাম না। এজেন্সি, এসইও এজেন্সি ওয়েবসাইট, আরো কিছু সাইটের আমরা দেখে আসি যে স্কিমা মার্কআপটা কি। এত সমস্যা। দেখো, এইখানে স্কিমা মার্কআপ অ্যাড করা আছে চারটা। কয়টা? একটা আছে ওয়েব পেজ হিসেবে, একটা আছে অর্গানাইজেশন হিসেবে, একটা ভ্যালিড অবজেক্ট হিসেবে, আর একটা কি ফেক পেজ হিসেবে। তো সিম্পলি ওয়েব পেজে এই ডেটাগুলো অ্যাড করা আছে, ঠিক আছে? অর্থাৎ টাইপ কোনটা, তারপরে হচ্ছে নেম কোনটা, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই ওয়েবসাইটের আইডি কোনটা, ডিসক্রিপশন দেওয়া আছে, তারপরে টেলিফোন দেওয়া আছে। কি আছে? টেলিফোন দেওয়া আছে, ঠিক আছে কি? তারপরে ওয়াইড দেওয়া আছে, হাইট দেওয়া আছে, কন্টেন্টের টাইপ, কাস্টমার সাপোর্ট, লোগো দেওয়া আছে। মানে আমার এই ডেটাগুলো জাস্ট আমি মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশনে আমি লিমিটেড থাকবো না। আমি আরো অনেক সূক্ষ্ম ডাটা বা স্ট্রিক্ট যে আমার বিজনেস ডেটা, এগুলো আমি গুগলকে জানাবো। তাহলে গুগল কি করবে? বিভিন্ন জায়গাতে আরো র্যাঙ্ক করবে। কি করবে? র্যাঙ্ক করবে। তো এটাকে বলা হচ্ছে স্কিমা মার্কআপ। কিন্তু এই ডেটাটা আমরা পার করি হচ্ছে জ্যাসন হিসেবে। কি হিসেবে? জ্যাসন হিসেবে, ঠিক আছে? তো জ্যাসনটা কেমনে লিখতে হয়? জ্যাসনটা লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট আকারে। কি আকারে? সেকেন্ড ব্র্যাকেট আকারে। হ্যাঁ, যেমন আমি যদি নেম দেই, কি দিব? নেম। আচ্ছা, নেম দিব হচ্ছে কি সান। আচ্ছা, তারপরে হচ্ছে এজ। এজ দিব, কি দিব? এজ দিব হচ্ছে 20, নাকি 20। আচ্ছা, এখন এটা আমরা একটা কোটেশনের মধ্যেও দিতে পারি। এটাও কোটেশনের মধ্যে দিতে পারি। হ্যাঁ, 25। তাহলে 35 দিলে কেমন হয়? আচ্ছা, তারপরে হচ্ছে কি স্ট্যাটাস, প্রফেশন দিই। কি দিব? প্রফেশন।
স্টুডেন্ট দেই নাকি? আচ্ছা, এখন এই পুরো ডেটাটা আমরা একটা হচ্ছে লেট বায়ো, স্টুডেন্ট বায়ো এটা একটা ভেরিয়েবলের মধ্যে পুরো ডেটাটা পাস করলাম। এখন নেমটা হচ্ছে একটা প্রপার্টি, নেমটা একটা কি প্রপার্টি, সান ভ্যালু, এসটা একটা প্রপার্টি, এটা ভ্যালু, বামেরটা প্রপার্টি, ডানেরটা কি ভ্যালু। তাহলে জ্যাসন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেখানে শুধু দুইটা জিনিস থাকে, একটা প্রপার্টি থাকে আর একটা কি থাকে ভ্যালু থাকে। আর ওই প্রপার্টির সমান সমান হতো না, এখানে এখানে কি হতো সমান সমান হতো না, সমান সমানের জায়গায় কি দেওয়া হচ্ছে একটা কোলন দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে এই যে দেখো, এই যে জ্যাসনটা এখানে ডিফাইন করছে, দেখো সেম স্ট্রাকচারে ডিফাইন করছে, এটা কি সেম স্ট্রাকচারে ডিফাইন করছে। এটা না দিলেও হয়, এটা একটা আমি ভেরিয়েবলের মধ্যে নিছি। হ্যাঁ দেখো, এটা প্রপার্টি, এটা ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু, এটা প্রপার্টি, এটা ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা। আচ্ছা, এখন মজার বিষয় হচ্ছে এই যে এটা একটা প্রপার্টি তাই না, এই নেম একটা প্রপার্টি না, প্রফেশনটা একটা প্রপার্টি না। এখন প্রপার্টির ভ্যালু হিসাবে আরো একটা প্রপার্টি ভ্যালু নেওয়া যায়, আরো একটা কি নেওয়া যায় প্রপার্টি ভ্যালু নেওয়া যায়। যেমন এটার ভ্যালু হিসাবে আমি আরো একটা প্রপার্টি আর ভ্যালু নিতে পারবো। কি নিতে পারবো? ওর যদি প্রফেশন দুইটা হয় তাহলে কিভাবে লিখবো? প্রফেশন দুটা হতে পারে না, তাহলে হচ্ছে প্রফেশন প্রো ওয়ান দিলাম আমরা, কি দিব প্রো ওয়ান। প্রফেশন ওয়ান হচ্ছে সাপোজ ফ্রিল্যান্সিং, একটা দিলাম কি ফ্রিল্যান্সিং, আর একটা কি ডক্টর দিব নাকি? হ্যাঁ, আর একটা কি দিব বলো? আচ্ছা, আর একটা হচ্ছে প্রো টু, প্রফেশন টু দিলাম হচ্ছে সাপোজ গ্রাফিক ডিজাইনার, কি দেব গ্রাফিক ডিজাইনার। অর্থাৎ তুমি যে দিক দিয়ে যাও দুইটা জিনিস থাকবে, প্রপার্টি থাকবে আর ভ্যালু থাকবে। এগুলো কিন্তু জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, এটা জাভা স্ক্রিপ্ট, এটা কি জাভা স্ক্রিপ্ট, কিন্তু তোমরা এগুলো বুঝবা না অতটা, তোমরা তো এইচটিএমএল শেখো নাই। আচ্ছা, তো এই প্রপার্টিটার ভ্যালু হিসাবে আমার আরো সাব প্রপার্টি আছে, আবার সাব ভ্যালু আছে। তো জ্যাসনের ডেটাটা এই জাস্ট এই যে টাইপ কি, টাইপ আমরা এখানে দিলাম, টাইপ হচ্ছে কি এটা একটা ফ্রিল্যান্সিং এসইও এজেন্সি টাইপ, এসইও বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, টাইপটা কি হবে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। স্কিমাটা ভালোভাবে বুঝাচ্ছি। তারপরে কি দিব আরো কন্টাক্ট, কন্টাক্ট ফোনটা দিই আমরা, ফোন নাম্বার দিই, কন্টাক্ট হচ্ছে +88 01 কি 01724 50 53 43। তারপরে কি ইমেল লোগো, হ্যাঁ লোগো ওয়ান, লোগো টু। তাহলে লোগোটা আমি গুগলকে জানাবো, তাহলে এইটার ইউআরএলটা আমি দিব, কোনটা দিব এটার ইউআরএলটা দিব। কি বোঝা যাচ্ছে? স্কিমা মার্কআপ বোঝা যাচ্ছে? লোগো টু আর একটা ইমেজ দিব। তারপর আরো কি দেওয়া যায় ইমেইল, ইমেইল দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে ইমেইল। ইমেইলে আমি দিলাম হচ্ছে কি dreamit@gmail.com। অর্থাৎ আমার এই ওয়েবসাইটের ডেটা আমি আরো কিছু সূক্ষ্ম ডেটা আমি গুগলকে দিব। ক্লিয়ার? শুধু আমি মেটা টাইটেল আর মেটা ডিসক্রিপশন দিব না, আরো আমার ওয়েবসাইটে যত ডিটেইলস আছে সবগুলো আমি গুগলকে জানানোর চেষ্টা করব। এটাকে বলা হচ্ছে স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপটা দিতে হয় জ্যাসন আকারে, কি আকারে? আর জ্যাসনের দুইটা জিনিস থাকে, একটা প্রপার্টি থাকে আর একটা কি থাকে ভ্যালু। এখন কঠিন মনে হচ্ছে, এগুলো খুবই সিম্পল, খুবই কি জাস্ট একটা সেকেন্ড ব্র্যাকেট হবে, কি হবে সেকেন্ড ব্র্যাকেট হবে, হওয়ার পরে কোটেশন কোলন, তারপরে কি কোটেশন কমা, ঠিক আছে? তারপরে প্রথমটা হবে নেম, নেমটা কি হবে সাপোজ ড্রিম আইটি গ্লোবাল, কি হবে ড্রিম আইটি গ্লোবাল। তারপরে হচ্ছে কি টাইপ,
আবার দুটা কোটেশন, কোলন, কোটেশন, তারপরে কমা। হ্যাঁ, আচ্ছা, পরেরটা দিব সাপোজ টাইপ। টাইপ কি দিব? এটা হচ্ছে একটা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এগুলো একবারে লেটেস্ট এসইও, এগুলো কেউ দেখায় না সাধারণত, অনেকেই দেখায় না। কারণ যারা ট্রেনার তারা তো জাভা স্ক্রিপ্টই জানে না, দেখাবে কিভাবে? স্কিপ করে যায়। কি করে যায়? স্কিপ করে যায়। তারপরে হচ্ছে আমি আরো কি দিতে পারি? কম্পিটিটর, এদের বিভিন্ন আমার কম্পিটিটরের সাইটে দেখতে হবে ওরা কি কি অ্যাড করছে। ওরা কি কি অ্যাড করছে? লোগো অ্যাড করছে। কি অ্যাড করছে? লোগো। তাহলে লোগো দাও। হ্যাঁ, চ্যাট জিপিটি থেকে করতে পারবে। চ্যাট জিপিটি তো আর মনের মতো দেবে না। চ্যাট জিপিটি কি মনের মতো করে দেবে? হ্যাঁ, চ্যাট জিপিটিও দিবে। চ্যাট জিপিটিও দেবে। দেখাই, এটা গুড কোশ্চেন। হ্যাঁ, এখন এটা আমরা অ্যাড করব কোথায়? সেই অ্যাডও করা যাবে। আচ্ছা, তাহলে দিস ইজ মাই ওয়েবসাইট, দিস ইজ মাই ওয়েবসাইট। সো প্লিজ write a complete schema markup JSON code for that. শোনো, এআই কখনোই 100% অ্যাকুরেট ওয়ার্ক দেবে না। ঠিক আছে? দেখো, এই টাইপ দিচ্ছে অর্গানাইজেশন, কিন্তু আমি তো অর্গানাইজেশন দেবো না, আমি দিব মার্কেটিং এজেন্সি। তারপরে হচ্ছে এখানে সেম অ্যাজ দিচ্ছে, আমি এখানে সেম অ্যাজ দিব না তো, আমি এখানে সোশ্যাল দিব। কি দিব? সোশ্যাল দিব। কন্টাক্ট পয়েন্ট ঠিক আছে। হ্যাঁ, এখানে আবার ইমেইল দেয় নাই, আমি তো ইমেইল দিব। মনের মতো করে ডেটা দেবে, কিন্তু এটাই তোমরা একটু কাস্টমাইজ করে চালাতে পারবা। হ্যাঁ, ঠিক আছে কি? এই 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 স্ক্রিপ্টটা হুবহু, এই স্ক্রিপ্টটা এখন কোথায় অ্যাড করব আমরা? এই স্ক্রিপ্টটা কোথায় অ্যাড করব? আর সেটাও দেখায় দেই। এটা তো আর নতুন করে ক্লাস নেওয়ার দরকার নেই, আজকেই দেখায় দিই নাকি? আচ্ছা, এখন দেখো ওয়েবসাইটের হেডারের মধ্যে কোথায় স্ক্রিপ্ট যত ট্যাগ আছে সব স্ক্রিপ্টগুলো ওয়েবসাইটের হেডারে অ্যাড করতে হয়। হেডারে অ্যাড করলে আগে ওই কোডটা লোড হবে। আর যদি ফুটারে অ্যাড করো, আগে বডি লোড হবে, তারপরে কন্টেন্টটা লোড হবে। এই জন্য গুগল যাতে ইন্ডেক্স করে, গুগল যাতে পায়, এই জন্য আমাদের কোডটা কোথায় অ্যাড করতে হবে? হেডারে অ্যাড করতে হবে। এখন হেডারে অ্যাড করার জন্য আমার থিমে যাইতে হবে। কোথায় যেতে হবে? থিম ফাইল এডিটরে যেতে হবে। কোথায় যেতে হবে? থিম ফাইল এডিটরে যেতে হবে। গিয়ে আমার এই যে এইখানে দেখা যাচ্ছে যে হেডার ডট পিএসপি আছে। কি আছে? হেডার ডট পিএসপি নামের একটা ফাইল আছে। ঠিক আছে? মেইন পিএসপির মধ্যে কি হেডার আছে? এখানে তো সার্চ দিতে পারি, আমি সার্চ অপশনটা কেন জানি নাই। এই যে হেডার পিএসপি, মানে শুধু হেডার, এটার মধ্যে শুধু হেডার আছে। হেডার কোনটা? হেডার হচ্ছে এই যে উপরের পার্টটা, এটাকে বলা হচ্ছে হেডার। এটাকে বলা হচ্ছে কি? হেডার। হ্যাঁ, এই হেডারে যদি আমি কোডটা দিই তাহলে আগেই লোড হবে আমার এই কোডটা, এবং গুগল কি ইন্ডেক্স করবে? গুগল এটা কি করবে? ইন্ডেক্স করবে। এখন এই কোডটা আমার বেসিক্যালি দিতে হবে এইখানে। এইখানে আমি স্পেস, এই যে হেড ট্যাগ আছে, কি আছে? হেড ট্যাগটা ফিনিশ হয়েছে কোথায়? এই যে যেখানে শেষ হয়েছে, এই শেষ হওয়ার আগে
আমি এই কোডটা বসায় দিব। কোন কোডটা বসায় দেব? আচ্ছা এটাও আমি বসায় দেই, কি হয়েছে? বসায় দিলে তো কিছু একটু স্লো হবে, কিন্তু এই কোডটা আমি বসায় দেব। কোথায় বসায় দেব? এখানে বসায় দেব। ঠিক আছে, বসায় দিয়ে সেভ দেব। কি দেব? সেভ দিব, আপডেট দিব। তাহলে এটা হচ্ছে বসানোর সিস্টেম। যে কোনো থিমে যাব, থিমে গিয়ে হেডার ডট পিএসপি তে যাব। কোথায় যাব? হেডার ডট পিএসপি হেড ট্যাগের মধ্যে অ্যাড করব। কোন ট্যাগের মধ্যে? এখন মজার বিষয় হলো, এখন যদি আমরা দেখি দুইটা পাওয়ার কথা। কয়টা পাওয়ার কথা? আগে একটা দেখছি না? আগে কয়টা দেখছি? এখন কয়টা? আমি যে এখন একটা অ্যাড করলাম, এখন কয়টা? আগেরটা ছিল ওয়েব পেজ, এটা ছিল কি? এটা কি? অর্গানাইজেশন। ক্লিয়ার? এটা অ্যাড করে আরো ভালো হলো। কি হলো? ভালো হলো। এনিওয়ে, এই ডেটাগুলো চ্যাট জিপিটির ডেটা কিন্তু অ্যাকুরেট না, ইমেজ ইউআরএল টিউআরএল হয়তো দেয়নি। এগুলো আমি পরবর্তীতে ঠিক করে আমার কি স্ট্রাকচারাইজ করব। আচ্ছা, যাই হোক, ওয়ান পেজ এসইওর আরো বেশ কিছু পয়েন্ট হয়তো আছে। অল অন পেজ এসইও মেট্রিক্স, এই ওয়ান পেজ এসইওটা খুব গুরুত্বপূর্ণ। গুগল বলে কন্টেন্ট ইজ কিং, কনটেক্সট ইজ কুইন। অর্থাৎ অন পেজ এসইওটা লিঙ্ক বিল্ডিং অফ পেজ এসইও থেকে অনেক গুরুত্বপূর্ণ। অনেক কি গুরু, অর্থাৎ ওয়ান পেজ এসইও যদি ঠিক মতো করো, তোমার র্যাঙ্ক অর্ধেক হয়ে গেল। র্যাঙ্ক অর্ধেক কি হয়ে গেল। আচ্ছা, এখন মোটামুটি যেগুলো দেখালাম এগুলোই, এখন এক্সটার্নাল লিঙ্কটা মনে হয় দেখানো হয়নি। আচ্ছা, এক্সটার্নাল লিঙ্কটা হচ্ছে বাহিরের কোনো লিঙ্ক আমি আমার পেজে অ্যাড করব, কিন্তু আমার কম্পিটিটর না। ওই যে ব্লগের মধ্যে দেখাইছিলাম যে আমার কম্পিটিটর না, ওই রকম কোনো রিলেভেন্ট লিঙ্ক আমি অ্যাড করব। টিপস বা শুধু গাইডস দিচ্ছে কিন্তু সার্ভিস দিচ্ছে না, ওই রকম লিঙ্ক ইন্টারনাল লিঙ্কের মতো করে অ্যাড করব। মোটামুটি গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্ট দেখানো হয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, তাহলেই হবে।